বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। করোনাকালীন এই সময়ে রাজবাড়ী সরকারি কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম, প্রভাষক, বাংলা, রাজবাড়ী সরকারি কলেজ। তোমরা একাদশ শ্রেণী, তোমাদের জন্য ইতিপূর্বে আমি বেশ কয়েকটি ক্লাসও নিয়েছি। আশা করি যে তোমরা সেগুলো মনোযোগের সাথে দেখেছো। তোমাদের জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস, যতদিন কলেজ সত্যিকার অর্থে পুরোপুরি না খোলে ততদিন হয়তো তোমাদের আমাদেরকে এইভাবেই চলতে হবে, এই চলাটাকে মেনে নিতে হবে, ভেবে নিতে হবে যে এটা আসলে আমাদের ভাগ্যের একটি খেলা। যাই হোক, এই করোনাকালীন সময় আমাদের জীবন থেকে যে মূল্যবান সময়টি কেড়ে নিচ্ছে, সেই ক্ষতি, সেই অপূর্ণতা সামান্য একটু যদি পূর্ণ করতে পারি, সেই প্রচেষ্টা রেখেই তোমাদের জন্য আমাদের এই ছোট আয়োজন। আমি গত ক্লাসটিতে সুচেতনা কবিতাটির সর্বশেষ ব্যাখ্যা আলোচনা করেছিলাম। আজ একটি অন্য কবিতা নিয়ে কথা বলবো। কবিতাটির নাম সোনার তরী। সোনার তরী কবিতাটির নাম দিয়ে তোমরা হয়তো বুঝেছ কবিতাটির লেখকের নাম। যাই হোক, যা বলছিলাম, তোমাদের একটি কবিতা নিয়ে আজকে কথা বলবো, সোনার তরী। তবে এই সোনার তরী কবিতাটি সম্পর্কে বিস্তারিত বলার আগে যে কাজটি আমি বরাবরই করে থাকি, সেটি হচ্ছে এই কবিতাটির লেখার পেছনের যে মানুষটি, সেই বিখ্যাত কবি, কবিগুরু, বিশ্বকবি, কবি রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে আমরা একটু কথা বলতে চাই। আমরা দেখে নিচ্ছি সোনার তরী কবিতাটির লেখক কবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা তাকে আরো কয়েকটি নাম দিয়ে বললাম, কবিগুরু, বিশ্বকবি। এই কবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে তার জীবনী, তার কাব্য, তার পেশা, তার জন্ম, তার মৃত্যু, তার চিন্তা ভাবনা, তার সাহিত্য অবদান, সামাজিক অবদান ইত্যাদি নিয়েও আমরা একটু কথা বলতে চাই। যাই হোক, জন্ম 1861, 7 মে। 1861-তে জন্ম, মৃত্যু 1941, আমরা সবাই জানি 7ই আগস্ট। অর্থাৎ তার জন্ম এবং মৃত্যু তারিখটি প্রায় কাছাকাছি। আমরা দেখছি জন্ম 1861, মৃত্যু 1941, মাসের হিসাবে, তারিখের হিসাবে 7 মে, 7 আগস্ট। পাশে আমি 1268 লিখে রেখেছি। এটি হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা জন্ম তারিখ, 1268। আমরা মাসের কথাটিও বলে দিই, 1268 25শে বৈশাখ, এবং মৃত্যু 1348 22শে শ্রাবণ। 1268 25শে বৈশাখ, 1348 22শে শ্রাবণ। একটু বলে রাখি, এখানে রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও শ্রাবণ মাসটিকে অনেক বেশি ভালোবাসতেন। শ্রাবণকে নিয়ে, শ্রাবণ মাসকে নিয়ে, শ্রাবণ মাসের পারিপার্শ্বিক প্রকৃতিগত নানা দিকের উপকরণ নিয়ে নানাবিধ কবিতাও তিনি লিখেছেন। যাই হোক, আমরা এরপরের অপশনে আসি। এরপরে আমি লিখে রেখেছি জমিদারি। রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। মনে রাখতে হবে, সমকালীন ইতিহাসে ঠাকুর পরিবার ভারতবর্ষের মধ্যে অত্যন্ত আভিজাত্যপূর্ণ, অত্যন্ত সমৃদ্ধশালী একটি পরিবার, যে পরিবারে সমকালে একটি লাইব্রেরি পর্যন্ত ছিল। সমকালে বেশ কয়েকটি পত্রিকা তার এই ঠাকুর পরিবার থেকে সম্পাদনা করে
সমস্ত ভারতবর্ষে প্রকাশ করা হতো। বোঝাই যাচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবার অত্যন্ত সমৃদ্ধ, কোনো সন্দেহ নেই। এই পরিবারের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোটর দিকের একজন সন্তান ছিলেন। আমরা এর সাথে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জমিদারি জীবন ব্যবস্থা বলার আগে তার পিতার নামটি স্মরণ করছি, শ্রদ্ধেয় দেবেন্দ্রনাথ ঠাকুর। সমকালে দেবেন্দ্রনাথ ঠাকুর খুবই বিখ্যাত একজন মানুষ ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর যেমনি বিখ্যাত ব্যক্তি ছিলেন, আবার এই দেবেন্দ্রনাথ ঠাকুরের পিতা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, তিনিও বিখ্যাত ব্যক্তি ছিলেন। তোমরা ইতিহাস পড়লে হয়তো জেনে থাকবে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ভারতবর্ষে ব্রিটিশ আমলে প্রথম ব্যাংকিং ব্যবস্থা চালু করেছিলেন। অর্থাৎ ভারতবর্ষে প্রথম ব্যাংকিং ব্যবস্থা চালু করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। বোঝাই যাচ্ছে অত্যন্ত বিচক্ষণ, জ্ঞানী এবং বুদ্ধিদীপ্ত একজন মানুষ ছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। তার সন্তান দেবেন্দ্রনাথ ঠাকুর, যিনি কিনা ব্রহ্ম ধর্ম বলে ভারতবর্ষের যে প্রচারণা ছিল, সেই ব্রহ্ম ধর্মের প্রবর্তক বা প্রচারকদের মধ্যে একজন অন্যতম ব্যক্তি ছিলেন। যদিও ব্রহ্ম ধর্মের বা একেশ্বরবাদের প্রচারক ছিলেন রাজা রামমোহন রায়। যাই হোক, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বলছিলাম। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুররা আপন ভাই বোন মোট 15 জন। রবীন্দ্রনাথ ঠাকুরেরা মোট 8 ভাই, অর্থাৎ 8 ভাই। বোঝাই যাচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অবস্থান খুবই নিচের দিকে বলবো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরেরা মোট 15 ভাই বোন। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন ভাই বোনের মধ্যে অষ্টম, এবং ভাইয়ের মধ্যে অষ্টম, কিন্তু ভাই বোনের মধ্যে 14তম। রবীন্দ্রনাথ ঠাকুরের এই 14তম সন্তান তার পিতামাতার, অর্থাৎ তার আগেও যে 13 জন সন্তান ছিল দেবেন্দ্রনাথ ঠাকুরের, এই দেবেন্দ্রনাথ ঠাকুরের অন্যান্য সন্তান অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের আরো সামনের 13 জন ভাই বোন সবাই কম বেশি জ্ঞানী, বিচক্ষণ এবং সমৃদ্ধশালী। আরো আরো যত উপাধি যুক্ত করা যায় সবকিছুতেই তার সামনের 13 জন কম বেশি বিখ্যাত ছিলেন। দু একজনের নাম নিচ্ছি: যতীন্দ্রনাথ ঠাকুর, দেবেন্দ্রনাথ ঠাকুর, যতীন্দ্রনাথ ঠাকুর। এরপরে আমরা বলবো যে রবীন্দ্রনাথ ঠাকুর 14তম সন্তান হলেও রবীন্দ্রনাথ ঠাকুর এক পর্যায়ে তার পরিবারের সবাইকে অতিক্রম করে নিজে বড় হয়ে গিয়েছেন। অর্থাৎ তাদের প্রত্যেক ভাই বোনের যে উজ্জ্বলতা, সামাজিক, রাষ্ট্রীয়, সাহিত্যিক সকল ক্ষেত্রেই রবীন্দ্রনাথ ঠাকুর সবাইকে অতিক্রম করে ভারতবর্ষের উজ্জ্বল নক্ষত্র হিসেবে পরিচিত হয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের নামটি দেখলেও আমরা বুঝতে পারবো রবি অর্থাৎ সূর্য। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এমন একজন সাহিত্যিক ছিলেন, সূর্য উঠলে যেমন পৃথিবীর সমস্ত অন্ধকার দূর হয়ে যায়, ঠিক সেই রকমই একটি কথা বলবো। সেটি হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা সাহিত্যে আবির্ভাব মানেই বাংলা সাহিত্যের যে অন্ধকার যুগ ছিল, যে অন্ধকার ছিল, যে অপূর্ণতা ছিল, সেই অপূর্ণতা দূর হয়ে পূর্ণতা প্রাপ্তি লাভ করে। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের আবির্ভাবের সাথে সাথে বাংলা সাহিত্য আলোকিত, উজ্জ্বল হয়ে ওঠে। রবীন্দ্রনাথ ঠাকুরকে বাংলা সাহিত্য থেকে বাদ দিলে আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা সাহিত্য থেকে বাদ দেওয়ার উপায় নেই। যদি বাদ দেই তাহলে দেখবো বাংলা সাহিত্যে আর তেমন কিছুই থাকবে না। যাই হোক, তার সাহিত্য জীবন নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। আসছিলাম জমিদারি। রবীন্দ্রনাথ ঠাকুর যে পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, এই পরিবারের পুরো ভারতবর্ষে বিভিন্ন জায়গায় জমিদারি ছিল, এবং আমরা দেখব যে রবীন্দ্রনাথ ঠাকুর
বিলেতে অর্থাৎ ব্রিটেনে আইন পড়াশোনার জন্য গিয়েছিলেন। সেখানে যাওয়ার পরে তিনি লেখাপড়া শেষ না করেই অর্থাৎ ব্যারিস্টারি পড়া শেষ না করেই দেশে ফিরে আসেন, অর্থাৎ তাকে দেশে ফিরিয়ে আনা হয়। তারপরে এক ঘটনাবহুল জীবনের দিকে এগোতে থাকেন। দেশে ফিরে আসার পরে তাকে রবীন্দ্রনাথ ঠাকুরকে বিয়ে দেওয়া হয়। আমরা জানি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিয়ে করেছিলেন আমাদের বাংলাদেশের খুলনাতে, অর্থাৎ তার স্ত্রী ভবতারিণী দেবী, যার নাম পরবর্তীতে মৃণালিনী দেবী রাখা হয়। সেই ভবতারিণী দেবী আমাদের খুলনারই কন্যা ছিলেন। এরপরে দেখবো যে রবীন্দ্রনাথ ঠাকুরকে বিয়ে দেওয়া হয়। তারপরে তার পরিবারের একজন উল্লেখযোগ্য সদস্য কাদম্বিনী দেবী, তিনি আত্মহত্যা করেন। আমরা বলছি একের পর এক ঘটনাবলিতে দ্রুত এগোতে থাকে তার জীবন। এরপরে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা সমস্ত জমিদারিকে ভাগ করে দেন এবং বিভিন্ন ভাইদেরকে বিভিন্ন জায়গায় জমিদারি দিয়ে দেন। আমরা দেখব যে জমিদারি বাংলাদেশের বেশ কয়েকটি অঞ্চলে ঠাকুর পরিবারের জমিদারি ব্যবস্থা ছিল। যেমন কুষ্টিয়ার শিলাইদার নাম নিব, নওগাঁর প্রতিশর, সিরাজগঞ্জের শাহজাদপুর এবং আমাদের এই গাজীপুরের অঞ্চলেও তাদের জমিদারি ব্যবস্থা ছিল। আরেকটি কথা, এই জমিদারি ব্যবস্থার সঙ্গে আমরা আরেকটি কথা বলবো, সেটি হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে যে নোবেল পুরস্কার পেয়েছিলেন, এই নোবেল পুরস্কারের অধিকাংশ অর্থই তিনি এই কুষ্টিয়া শিলাইদহ অঞ্চলে দরিদ্র মানুষের জন্য নানাবিধ উপায়ে ব্যয় করেছিলেন। যাই হোক, আমরা এইবার তার জীবনী থেকে তার সাহিত্যিক জীবনে প্রবেশ করার চেষ্টা করি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লেখালেখি শুরু করেছিলেন খুবই অল্প বয়সে। আমরা দেখব তার জীবনী থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রায় 8 বছর বয়স থেকেই তিনি লেখালেখি শুরু করেন, অর্থাৎ লেখালেখির হাতে খড়ি। এই সময় তিনি মূলত কবিতা দিয়েই লেখালেখি শুরু করেন। আর আমরা তো আগেই বলেছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি থেকে পত্রিকা প্রকাশিত হতো, যেমন প্রভাতী পত্রিকা, এছাড়াও আরো দু একটি পত্রিকার নাম বলা যায়। তো এই সকল পত্রিকাও তার কবিতা আসা শুরু হয়ে যায়। যাই হোক, আমরা বলছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখালেখি জীবনটা অনেক বড়, প্রায় 80 বছরের জীবনের তিনি 70 বছরই লেখালেখির মধ্যে ছিলেন। মৃত্যুর একদিন বা মৃত্যুর আগ পর্যন্ত তিনি লেখালেখি করেছেন। এই লেখালেখির সময়টা আসলে একটা রবীন্দ্র যুগ বলে পরিচিত হয়ে গিয়েছিল। রবীন্দ্র যুগে অর্থাৎ রবীন্দ্র একটা বলয় তৈরি হয়েছিল। এই রবীন্দ্রনাথ ঠাকুরকে লেখালেখিকে কেন্দ্র করে যে বলয়ের সূচনা হয়েছিল, সেই বলয়কে আসলে আমরা ছোট করে বলছি রবীন্দ্র যুগ। রবীন্দ্র যুগের বাইরেও আরো অনেক কবি সাহিত্যিক ছিলেন, কিন্তু আমরা দেখবো যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখালেখিকে অতিক্রম করে আসলে খুব বেশি কেউই উজ্জ্বল হতে পারেননি। তারপরেও যারা পেরেছিলেন তাদের নাম আমরা অন্যত্র নিব। এরপরে আমরা আসি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নিজে প্রাতিষ্ঠানিক লেখাপড়ায় খুব বেশি আগ্রহী ছিলেন না, কিন্তু তিনি ভারতের কলকাতা শান্তিনিকেতনে তিনি বিশ্বভারতী নামক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন এবং এখানেই তিনি এই শান্তিনিকেতনেই তার জীবনের শেষ সময়টা কাটিয়েছেন, তার জীবনের শ্রেষ্ঠ সময়টা কাটিয়েছেন। তিনি এখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিশ্বভারতী এখন বিশ্বের মধ্যে বেশ বিখ্যাত একটি বিশ্ববিদ্যালয়। এরপরে আমরা কবির জীবনী থেকে পাবো আধুনিক বাংলা কবিতার প্রাণ পুরুষ বলা হয় তাকে। কেন? কারণ হচ্ছে বাংলা সাহিত্যে কবিতার যে নানাবিধ দিক, কবিতার যে পরিধি, এই পরিধিকে বড় করা, কবিতার নানাবিধ দিককে তুলে ধরা, কবিতায় নানাবিধ অনুষঙ্গকে তুলে ধরা, রোমান্টিক চেতনার আবির্ভাব ঘটানো ইত্যাদি কারণে আসলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আধুনিক বাংলা কবিতার প্রাণ পুরুষ বলা যায়। এরপরে আমরা তার প্রথম সার্থক ছোট গল্পের রচয়িতা বলতেছি। আসলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরেই বাংলা সাহিত্যে প্রথম ছোট গল্পের আবির্ভাব হয় এবং সবচেয়ে সার্থক ছোট গল্পটিও তার হাত ধরেই রচিত হয়। যাই হোক, এছাড়া কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আরো অনেক উপাধি, অনেক বিশেষণে বিশেষায়িত করা সম্ভব। আমরা এবার তার
কাব্য সমগ্র দেখব। মনে রাখতে হবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এক জীবনে অনেক কবিতা লিখেছেন। সেই কবিতাগুলোর বিভিন্ন সময়ের সংকলন বা বিভিন্ন সময়ে কবিতাগুলোকে একসঙ্গে করে তিনি কাব্য আকারে প্রকাশও করেছেন। অনেকগুলো কবিতা, অনেকগুলো কাব্য, আমরা তার মধ্যে থেকে বেছে তোমাদের জন্য যতটুকু গুরুত্বপূর্ণ সেটুকু নির্বাচন করার চেষ্টা করেছি। যেমন একটি কাব্য দেখাচ্ছি মানসী, এরপরে আমরা দেখেছি বলাকা, সোনার তরী, চিত্রা। খেয়াল করো এখানে যে মানসী, বলাকা, সোনার তরী, চিত্রা, এর মধ্যে তোমাদের গুরুত্বপূর্ণ একটি নাম এখানে পেয়ে যাচ্ছি, সেটি হচ্ছে সোনার তরী। আমরা তোমাদের জন্য যে কবিতাটি পড়াতে চাই সেটি হচ্ছে সোনার তরী। এই সোনার তরী কাব্যের একটি শিরোনাম বাচক কবিতা হচ্ছে সোনার তরী। এই কবিতাটি নিয়েই আমরা পরবর্তীতে বিস্তর আলোচনা করব। যাই হোক, এছাড়াও আমরা কিছু কাব্য দেখাচ্ছি, যেমন পুনশ্চ, জন্মদিনে, শেষ লেখা, গীতাঞ্জলি, সং অফারিংস। এখানে শেষ দিকের দুটি কাব্য নিয়ে কথা বলবো। একটি হচ্ছে গীতাঞ্জলি। এই গীতাঞ্জলি কাব্যের অধিকাংশ কবিতা, খুব ভালোভাবে খেয়াল রাখলে দেখবে, গীতাঞ্জলি কাব্যের অধিকাংশ কবিতা এবং অন্যান্য কাব্য থেকে কিছু কবিতা নিয়ে ইংরেজিতে স্ব-অনূদিত, অর্থাৎ কবিগুরু নিজেই ইংরেজিতে অনুবাদ করেছেন এমন একটি কাব্যগ্রন্থের নাম হচ্ছে সং অফারিংস। আমি আবারও বলছি, গীতাঞ্জলি কাব্যের অধিকাংশ কবিতা অন্যান্য কাব্য থেকে বেশ কিছু কবিতার সমন্বয়ে ইংরেজি অনুদিত একটি কবিতা বা ইংরেজিতে অনুবাদকৃত একটি কবিতা হচ্ছে কাব্যগ্রন্থ হচ্ছে সং অফারিংস। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, এই সং অফারিংস কাব্যগ্রন্থের জন্যই আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার প্রাপ্ত হন। আমরা জানি 1913 সালের নভেম্বর মাসে তিনি নোবেল পুরস্কার পান এই সং অফারিংস কাব্যগ্রন্থের জন্যই। যাই হোক, এখানে আরেকটু তথ্য দিয়ে রাখি, এই সং অফারিংস কাব্যে যে কবিতাগুলো ইংরেজিতে অনুবাদ করা হয়েছে সেখানে একজন ইংরেজ কবি ডব্লিউ.বি. ইয়েটস, অর্থাৎ উইলিয়াম বাটলার ডব্লিউ.বি. ইয়েটস নামক যে ইংরেজ কবি ছিলেন, সেই ইংরেজ কবিও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে বেশ সহযোগিতা করেছিলেন। এরপরে আমরা আসি তার প্রথম ছোট গল্প ভিখারিণী। এরপরে এটা 1284 সনে প্রকাশিত। তার প্রথম উপন্যাস বউ ঠাকুরানীর হাট, তার প্রথম কবিতা হিন্দু মেলার উপহার, তার প্রথম প্রকাশিত কাব্য বনফুল। এই বিষয়গুলো আমি হয়তো অনেক বড় করে ফেলতেছি কিনা জানি না, তবে তোমরা মনে রেখো এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো খুবই মৌলিক তথ্য। একজন সাহিত্যিক সম্পর্কে এগুলো জানা খুবই জরুরি। এখানে যে তথ্যগুলো দেখালাম, তার প্রথম ছোট গল্প ভিখারিণী, প্রথম উপন্যাস বউ ঠাকুরানীর হাট, প্রথম কবিতা হিন্দু মেলার উপহার, প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ বনফুল। তোমরা জানো যে তোমাদের এই ইন্টারমিডিয়েট জীবন শেষ হওয়ার পরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে হবে। তোমরা আশা করি সেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এগুলো তোমাদের খুব কাজে দিবে, তোমরা সেইভাবেই এগুলোকে নিবে। শেষ গল্প মুসলমানের গল্প। আমরা তার কয়েকটি গল্প গ্রন্থের নাম বলছি এখানে। গল্পগুচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুরের সবচেয়ে সমৃদ্ধ গল্পের গ্রন্থ হচ্ছে গল্পগুচ্ছ। এছাড়াও কয়েকটি গল্পগ্রন্থ রয়েছে, যেমন গল্প স্বল্প, লিপিকা, এছাড়াও দু একটি নাম পাওয়া যায় যেমন সে। যাই হোক, তোমরা জানো যে আমাদের একটি গল্প পাঠ্য আছে, সেটি হচ্ছে অপরিচিতা। এই অপরিচিতা গল্পটি ওই গল্পগুচ্ছ থেকেই নেওয়া হয়েছে। এরপরে আমরা তার উপন্যাসগুলো দেখব। উপন্যাস চোখের বালি, গোরা, চতুরঙ্গ, ঘরে বাইরে, যোগাযোগ, শেষের কবিতা। শেষের কবিতা দেখে হয়তো মনে হতে পারে এটি একটি কবিতা, না, কবিতা বা কাব্য নয়। শেষের কবিতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উল্লেখযোগ্য উপন্যাস। এই উপন্যাসটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জীবনের শেষ দিকে গিয়েই লিখেছিলেন। চমৎকার একটি উপন্যাস। যদি কখনো সুযোগ হয় তোমরা উপন্যাসটি পড়ে দেখতে পারো। এর বাইরেও রবীন্দ্রনাথ ঠাকুরের আরো কিছু উপন্যাসের নাম পাওয়া যাবে, যেমন নৌকাডুবির কথা পাওয়া যাবে। এর বাইরে আমরা তো বউ ঠাকুরানীর হাটের নাম নিয়েছি। যাই হোক, আমাদের এর পরবর্তী আলোচনায় আসবো আমরা নাটক। আমরা বেশ কয়েকটি নাটক দেখব। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বেশ কিছু নাটক রচনা করেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি নাটকের নাম আমরা নিচ্ছি। রাজা, অচলায়তন, ডাকঘর,
মুক্তধারা। আরেকটি নাটকের নাম নিব, যেটি নাম হচ্ছে বিসর্জন। বিসর্জন নাটকটাও বেশ উল্লেখযোগ্য। রাজা, তোমরা এই কবিতাটি অবশ্যই শুনেছে। এই কবিতা বা এই গানটি, আমরা সবাই রাজা আমাদের এই রাজা রাজত্বে, এই সেই নাটক যে রাজা নাটকের মধ্যে এই গানটি বা কবিতাটি রয়েছে। যাই হোক, নাটক, রাজা, অচলায়তন, ডাকঘর, মুক্তধারা। এরপরে আমরা সংকলিত তিনটি কাব্যের নাম নিব। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সংকলিত কাব্য হচ্ছে সঞ্চিতা। এছাড়াও কাহিনী আকারে সংকলিত কাব্য হচ্ছে কথা ও কাহিনী। যাই হোক, আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে তার সাহিত্যিক দিক নিয়ে কথা বললাম, অনেকগুলো আমরা এখানে দেখলাম। আমরা এবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পুরস্কার নিয়ে কথা বলবো। রবীন্দ্রনাথ ঠাকুর জীবনে একাধিক পুরস্কার পেয়েছেন, বলতে গেলে অসংখ্য পুরস্কার পেয়েছেন, অসাধারণ সম্মানে ভূষিত হয়েছেন। প্রথম দিকে আমরা নাইট পুরস্কার নিয়ে কথা বলবো। এই পুরস্কারটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 1915 সালে পেয়েছিলেন। নাইট, এটি ব্রিটিশ সরকার কর্তৃক একটি পুরস্কার। এই নাইট পুরস্কার পেলেই তার নামের সঙ্গে স্যার যুক্ত করা হয়। যদিও আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে কখনোই স্যার হিসেবে সম্বোধন করি না, কবিগুরু বিশ্বকবি বলেই সম্বোধন করি। তবে মনে রাখতে হবে, রবীন্দ্রনাথ ঠাকুর এই পুরস্কারটি 1915 সালে পাওয়ার পরে 1919 সালে তোমরা জানো যে জালিয়ানওয়ালাবাগ নামক স্থানে একটি হত্যাকাণ্ড হয়েছিল। ব্রিটিশ সরকারের সেখানে প্ররোচনা ছিল। সেই দিকটি রবীন্দ্রনাথ ঠাকুর খুব ভালোভাবে নিতে পারেননি বা গ্রহণ করতে পারেননি। তার হৃদয়ে আঘাত লেগেছিল। এই আঘাত থেকেই তিনি আসলে ব্রিটিশ সরকার যারা এত ভালোবেসে নাইট পুরস্কার দিয়েছে, সেই পুরস্কার দেওয়ার দেশটি যে এরকম ন্যাক্কারজনক হত্যাকাণ্ড ঘটাতে পারে, এটা রবীন্দ্রনাথ ঠাকুর মেনে নিতে পারেননি। যার কারণে 1919 সালে তিনি এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে নাইট পুরস্কারটি ত্যাগ করেন এবং নাইট পুরস্কার বর্জন করেন। এরপরে নোবেল পুরস্কারের কথা বলবো। আমরা বলেছি 1913 সালের নভেম্বর মাসে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান। এটি তার জীবনের সবচেয়ে বড় পুরস্কার। তবে মনে রাখতে হবে, ভারতবর্ষে তিনিই প্রথম নোবেল পুরস্কার প্রাপ্ত হন। ভারতবর্ষে তিনিই প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার পান। তিনিই প্রথম বাংলা সাহিত্যে ভারতবর্ষের থেকে নোবেল পুরস্কার পান। যাই হোক, এই নোবেল পুরস্কারের যে অর্থকড়ি, সেই টাকা পয়সা আমি বলেছি যখন তাদের সেলাই দেয়, তিনি যখন জমিদারের একটা অংশ পেলেন, তখন সেলাই দেয়তে তিনি গরিব মানুষের জন্য এই টাকার অনেকগুলো কাজ করেছিলেন। যাক, সে আলোচনা আমাদের এখানে মুখ্য নয়। আমরা নোবেল পুরস্কার সম্পর্কে আরেকটি তথ্য দিতে চাই। সেটি হচ্ছে বাঙালি কতটা অকৃতজ্ঞ সেটি প্রমাণ রেখেছে 2004 সালে শান্তিনিকেতন থেকে, অর্থাৎ বিশ্বভারতীর যে শান্তিনিকেতন নামক স্থান, সেখান থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই নোবেল পুরস্কারটি 2004 সালে হারিয়ে যায় বা চুরি হয়ে যায়। বাঙালি আসলে প্রচন্ড অকৃতজ্ঞ জাতি। পৃথিবীর ইতিহাসে কতজনই তো নোবেল পুরস্কার পেয়েছেন। মনে হয় না যে কোনো ব্যক্তিরই সেই নোবেল পুরস্কারটি চুরি হয়ে গিয়েছে, চুরি করা হয়েছে। অর্থাৎ আমরা বলতে চাচ্ছি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি কিনা আমাদের ভারতবর্ষের জন্য এত বড় সম্মান নিয়ে আসলেন, সেই কবিগুরুর নোবেল পুরস্কারটাই আমরা চুরি করে ফেললাম। অত্যন্ত জঘন্য একটি কাজ। আমরা আজকে হয়তো কবিগুরু বেঁচে থাকলে তিনি এটাকে কিভাবে নিতেন জানি না। তবে আমরা যারা তাকে সত্যিই শ্রদ্ধা করি, তার জন্য আমরা অত্যন্ত দুঃখিত এবং লজ্জিত। ডিলিট পুরস্কার। এবং আরেকটি বলি যে 2004 সালের পরে যে নোবেল পুরস্কারটি হারিয়ে যায় কবিগুরু, সেটি আজও উদ্ধার করা সম্ভব হয়নি। ডিলিট পুরস্কার, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকেও তিনি ডিলিট পুরস্কার লাভ করেছেন। যাই হোক, আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী, তার সাহিত্যিক আলোচনা, তারপরে তার পেশাগত জীবন, তার ব্যক্তিগত জীবন, বেশ কিছু কথা বলেছি। আমরা এখন মূলত চেষ্টা করব রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কাব্য নিয়ে কিছু কথা বলার জন্য। সোনার তরী কাব্যটি অত্যন্ত চমৎকার একটি কাব্য। রবীন্দ্রনাথ ঠাকুর 1890 সালের দিকে যখন গাজীপুরের জমিদারি ব্যবস্থায় ছিলেন, তখন উনি প্রতিদিনই বা প্রায়ই নৌকায় ঘোরাঘুরি করতেন।
তখনই তিনি এই কাব্যের অধিকাংশ কবিতাগুলো লিখেছিলেন। মনে রাখতে হবে এই সোনার তরী কাব্যের অধিকাংশ কবিতাগুলোই কবির জীবন দর্শন প্রচন্ড রূপে ফুটে উঠেছে। কবি যে একজন ব্যক্তি মানুষ হিসেবে অনেক বেশি চিন্তা করেছেন, মানুষের কৃতকর্ম বা মহৎ কর্ম কি হবে, কবিগুরুর কবিগুরুর জীবনী বা জীবসত্তার কি হবে, এগুলো নিয়ে আসলে প্রচুর ভেবেছেন। এক পর্যায়ে তিনি সেগুলো কবিতায় সুন্দর সমাবেশ ঘটিয়েছেন। আমাদেরও এই সোনার তরী কাব্য থেকে এই সোনার তরী কবিতাটি পাঠ্য করা হয়েছে তোমাদের জন্য। এই সোনার তরী কবিতায় আমরা দেখব যে একজন একজন কৃষক, তিনি ফসল উৎপাদন করেছেন। আমরা দেখব সেখানে মাঝির কথা আছে, সোনার তরী অর্থাৎ তরী নৌকার কথা আছে, সেখানে মহাকালের কথা আছে। যাই হোক, আমরা এই কবিতাটি তোমাদের জন্য পাঠ্য করেছে, আমরা আলোচনা করছি। আসলে কবিতাটি বেশ জটিল। কবিতাটির দীর্ঘদিনের মাত্রা, অর্থাৎ বলতে চাচ্ছি সোনার তরী কবিতাটি যুগে যুগে তার ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হয়েছে। সোনার তরী কবিতার এই যে সময়ের সাথে সাথে নতুন দৃষ্টিভঙ্গিতে ব্যাখ্যা আলোচনা, এই কারণেই আসলে সোনার তরী কবিতাটি এতটা বিখ্যাত। এই কবিতার সঙ্গে আমরা আরেকটা কবিতার নাম, অন্য একজন কবির কবিতার নাম নিব, যে কবিতাটিও এরকম সময়কে অতিক্রম করে প্রতিটা মানুষের কাছে ভিন্নতর ব্যাখ্যা নিয়ে হাজির হয়, যেমন জীবনানন্দ দাশের বনলতা সেন। তো যাই হোক, এই সোনার তরী কবিতাটি নিয়ে আমরা আগামী দিন কবিতার মূল ভাব, কবিতার চরণগুলো এবং কবিতার অন্যান্য প্রসঙ্গ নিয়ে আমরা কথা বলতে চাই। আজকে আপাতত এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো। করোনাকালীন সময়ে তোমাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। তোমাদের 4 তারিখ থেকে অনলাইনে তোমাদের পরীক্ষা আছে। অনলাইনের মাধ্যমে যে পরীক্ষা আছে, তোমরা সে পরীক্ষাটি ভালোভাবে অতিক্রম করো। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো। তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আজকের মতো